নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। দিনের প্রথম ভাগে একটা ব্লগ শেষ করার পর দ্বিতীয় ভাগে নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে একটা গোটা দিনে দুবার করে আপনাদের ব্লগে ওয়েলকাম জানাতে পেরে ভালোই লাগছে। হয় এক এক দিন, যেদিন এক একটা করে দিনে 3টেও ব্লগ হয়ে যায়, আবার কোনো কোনো দিন গোটা একটা দিনে একটা গোটা ব্লগ করে উঠতে পারি না। হয়তো বা 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটের একটা কন্টেন্ট হলো, পরের দিন সেই ব্লগটাকে আমার নিয়ে যেতে হয়। যদিও এই বিশেষ একটি কথার আমার কাছে বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু তবুও কোনো কোনো দিন যেন এটা আমার সকালবেলা উঠে মনে হয় কার মুখ দেখে যে সকালে উঠেছিলাম। এনার্জি এত ডাউন থাকে, পারিবারিক পরিস্থিতি মাঝে মাঝে এমন প্রতিকূলে যায় যে হয়ে ওঠে না। আবার কোনো কোনো দিন এত অনুকূল থাকে যে হয়ে যায়। আজকে যেমন একটা ভালো দিন। তো আজকে আমি যেটা অর্ডার করেছি একটু আগে ব্লিঙ্কিটে, এটা এলো। এটা একটা স্পিকার, জানেন তো। আমি যে ওই প্রত্যেকদিন সন্ধেবেলায় যে ধুনুচি দিয়ে যে একটা ছোট্ট মতো হবন করি, হবন বলতে পারেন না অন্য কিছু একটা বলতে পারেন, জানি না এটাকে কি বলা যায়, আপনারাই বলুন। কিন্তু সেটার জন্য নৃসিংহ কবচ মন্ত্রটা না খুব আস্তে আস্তে বাজছিল। কিন্তু মন্ত্রোচ্চারের নিয়ম হচ্ছে যে সেটা যেন সারা বাড়িতে প্রতিধ্বনিত হয়, সেই জন্যই মূলত কিন্তু এইখানা কেনা। আর প্রতিধ্বনিত কীরকম হচ্ছে সেটা একটু বাদে অবশ্য আপনারা শুনতে পাবেন, কিন্তু কপিরাইট যেন না চলে আসে, ভগবানের কাছে এইটাই কামনা। শুধু মোবাইলে বাজালে এত জোরালো কিন্তু হয় না, যতটা জোরালো হয়েছে। আমি আসলে এডিট করতে গিয়ে সাউন্ডটা কমিয়ে দিয়েছি, খুবই জোরালো হয়েছিল। এবং আমি আমার বাড়িতে বলে দিয়েছি প্রত্যেক সন্ধেবেলায় এই সময় কোনো কাজ করা যাবে না। বোধিসত্ত্ব খান যদি এই সময়টায় ভিডিও করেন, তাকে ভিডিওর কাজ বন্ধ রাখতে হবে, এডিট করলে এডিটের কাজ বন্ধ রাখতে হবে, কারণ অন্য কোনো কিছু করা যাবে না। এখন আমি আমার বাড়িতে তো আর মাইক বাজাচ্ছি না, কিন্তু এই একটা স্পিকার আমি চালিয়ে দিচ্ছি যাতে করে সারা ফ্লোরটাতে নৃসিংহ কবচের মন্ত্রটা বেশ ধ্বনিত হয়। এবং এই যে ধুনুতি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা তো একটু বাদে আমি সমস্ত ঘরে ঘরে দিয়ে দেবই। আর আমি অ্যামাজনে একটা ওই হবন কুণ্ডের ছোট্ট করে একটা অর্ডার করেছি, সেটা তামার। আসতে যে কোনো কারণেই হোক দেরি করছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা এক ঢিলে দুপাখি হচ্ছে। এটাতে আমার ধুনুচির কাজটাও হয়ে যাচ্ছে, প্লাস এই হবন যেটাকে বলে সেটাও হচ্ছে। শেষটায় আমি হনুমান চালিসা পাঠ করলাম, এবং সেটা আমি নিজেতেই পাঠ করলাম। যদিও এবার মনে করছি হনুমান চালিসাটা খুব জোরে চালিয়ে দেবো, কিন্তু আসলে হনুমান চালিসাতে না সময় লাগে বন্ধু অনেকটাই। যদিও এখন দ্রুত হনুমান চালিসা অনেকগুলোই বেরিয়েছে, কিন্তু যদি আপনাকে ওই শব্দগুলোকে একটু ভালো করে শুনতে হয় বা প্রতিধ্বনিত করতে হয়, তাহলে না একটু কম স্পিডে যেগুলো চলে বা নর্মাল স্পিডে যেগুলো চলে সেগুলোই চালানো উচিত। সেই জন্যই আমি এখনও পর্যন্ত নৃসিংহ কবচ চালাচ্ছি স্পিকারে, আর হনুমান চালিসাটা মুখে পড়ছি, কারণ বাড়ির লোকেরা এত সময় প্রত্যেক দিন আমাকে দেবে না, এটা খুব স্বাভাবিক। তো চলুন আপাতত এটা দিয়ে নেওয়ার পর মেয়েটাকে একটু পাস্তা রান্না করে দিই। এটা ডিসানোর পাস্তা, 100% দুরুম ভিট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদম ময়দা ফ্রি, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সাথে সাথে স্যালাডের জন্য কিন্তু পারফেক্ট। ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে কোনো সস বা মশলা অনায়াসে এর ভেতর ঢুকে যায়, আর খেতেও দারুণ হয়। তো এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিনবেন। এখন চলুন এটা যার জন্য করেছি তাকে দিয়ে আসি। আজকে বোধিসত্ত্ব বাবু প্রবল অসুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এসে তিনি ফোয়ারার মতো করে বমি করেছেন আর কি, জল খাচ্ছে আর এরকমভাবে বমি হচ্ছে, দেখে কি বলবো। সেই জন্য আমাদের একটু বেরোনোর দরকার ছিল আজকে। আগের ব্লগে বলেছিলাম যে আমি মেয়েকে নিয়ে একটু হংকং মার্কেটে যাব, সেটার জন্য আমাদের অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যাবাতি দেওয়ার আগে থেকেই এই ধরনের জগজম্প ব্যাপারগুলো চলছিল। তো এখন অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়েছেন, আসলে গরমটা লেগে গেছে। এখন পাহাড়ে না প্রবল পরিমাণে ট্যুরিস্ট আসছেন, এবং রাস্তাঘাটে হচ্ছে প্রচণ্ড জ্যাম। আর এখন পাহাড়ের সমস্ত যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে এই রকম গরম তো পড়তো না, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে ধরুন অনেক আগে, তাদের পাখার বন্দোবস্তটা সেরকমভাবে কিন্তু এখনও নেই, যার ফলে গরমটা লেগে গেছে। ওই কিছু বদহজম হয়েছে এবং খুব শরীর খারাপ, ভেতরে ভেতরে গ্যাস হয়ে গেছে, সব মিলিয়ে মিশিয়ে একদম শয্যাশায়ী হয়ে গেছে।
আবার সকালবেলা উঠে নাকি কলেজ যাবে সেরকম বলছে, একটা দিন ছুটি নিলে হতো কিন্তু নেবে না। তো বেরিয়ে হাতিমোড়ের আগেই দেখুন দেখি কীরকমভাবে জ্যাম হয়েছে। শহর অপরিকল্পিতভাবে বেড়ে উঠলে এগুলো খুব স্বাভাবিকভাবেই হয়। রাস্তাঘাটে মানে বহর বাড়েনি, এদিকে গাড়ি বেড়েছে 1000 গুণ। এবং আমার পাশে যে সরকারি গাড়িটা, সেটা আমরা কিন্তু অনেক ধারেই দাঁড়িয়ে আছি, সে এমন করে বিশাল বপুনি একটা গলিপথের মধ্যে, যেটা রাজপথের মর্যাদা পেতে চলেছে, সেখানে দাঁড়িয়েছে। উল্টো দিক থেকে যদি কোনো কিছু আসে তাহলে তো সে আসতে জায়গা পাবে না, তো জ্যাম হবে না বলুন তো? মানুষ যদি সভ্য ভদ্র না হয়, একটুখানি বিবেকবান না হয়, তাহলে এগুলো খুব স্বাভাবিকভাবেই হবে। তবে হাতিমোড়ের পরে যে জায়গাটা প্রচণ্ড জ্যাম লাগতে পারতো, সেই জায়গাটা অবশ্য খুব একটা জ্যাম লাগেনি, সেটা হচ্ছে ভুটিয়া মার্কেটের এখানটায়। আর এই যে চৈত্র বৈশাখী মেলা, এটা কবে হয়েছে কি জানি না, আমি এতবার এদিক দিয়ে যাতায়াত করেছি, কখনো এই দিকটা খেয়াল করিনি। মেলাটা ভেঙে গেছে, এখন দেখছি যে এখানে একটা মেলা হয়েছে। চোখটা বোধহয় মাথার ওপর তুলে দিয়ে এই জায়গাগুলো আমি হাঁটতাম। অবশ্য একদিক থেকে সেটা ভালো, আমার এতে খরচ কম হয়। আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার হচ্ছে। এই রাস্তাটাও ওই গলিপথ রাজপথের মর্যাদা পাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। এটা হচ্ছে ওই মিত্র নার্সিংহোমের সামনে দিয়ে যে রাস্তাটা গোষ্ঠপালের মূর্তিকে ধরে। তো আমাদের টোটোওয়ালাটা ভদ্রলোক খুব ভালো, তিনি খুব চিন্তিত, জানেন তো? চিন্তিত এই জন্যই যে 1 সেপ্টেম্বর থেকে নাকি রাস্তায় থু ফেলা যাবে না, থু ফেললেই নাকি তাদের মানে হবে আর কি, ফাইন টাইন হবে। সেই জন্য ভদ্রলোকের নাকি প্রচণ্ড থু ফেলার অভ্যেস। ভদ্রলোক প্র্যাকটিস করছেন রাস্তায় ঘাটে যাতে থু না ফেলা যায়, মানে থুথু না ফেলা যায়। যাই হোক, একটা মানুষের এরকম বিলম্বিত বোধোদয় হলেও হয়েছে, আসলে বিলম্বিত নয়, মানুষের বোধোদয় হয়েছে, তাহলে সেটাই যথেষ্ট। লোকটা সরল মনে অনেক কথা বলছিল, সেগুলো শুনতে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। মানুষ সচেতন হয়েছেন। তবে ভদ্রলোকের আর একটা খুব দুঃখের জায়গা, সেটা হচ্ছে উনি হরি সংকীর্তন করেন। হরি সংকীর্তনে এখন মাইক ব্যবহার করতে দিচ্ছে না, সেই জন্য ভদ্রলোকের একটুখানি মনে দুঃখ হয়েছে। পাশাপাশি নিজেই আবার বলছেন যে আজানও হচ্ছে না, হরি সংকীর্তনও হচ্ছে না, কোথাও মাইক হচ্ছে না, কি যে হইলো। তারপর আবার বলছে যা হয়েছে সেটা হয়তো ভালোই হয়েছে। কি বলেন দিদি, ভক্তি তো আমাদের মনে। কি বলেন দিদি, আমরা সবাইকে নাই শোনালাম, ভক্তি তো আমাদের মনে, তাই না দিদি? মানে এত ভালো লাগলো লোকটার সাথে কথা বলে, কি বলবো। রাস্তাটা মনে হচ্ছে আরেকটু লম্বা হলে হয়তো বা হয়। তো যাই হোক, ঠিক আছে, নেমে পড়লাম। এবার হংকং মার্কেটে তো ঢুকছি, কিন্তু হংকং মার্কেটে প্রথম ঢুকে একটা দোকান পেলাম, দোকানটা ভালো। ওই দোকান থেকে একটা জিনিস কেনা হলো, তারপর টুপুরের মেয়ে আমার কিছুই পছন্দ হলো না। ঠিক আছে, এত দূর রুজিয়ে এলাম, একটা অন্তত কিছু তো একটা কিনেছে, তাহলেই হলো। আর টপগুলোর ব্যাপারে যেটা বোঝা যাচ্ছে, ও কিনেছে কেবলমাত্র এটা মেড ইন ইন্ডিয়া, সেই জন্য কিনেছে। বাদবাকি দেখলাম ঘুরে ফিরে অনেক কিছু, খুব সুন্দর লাগে এই জায়গাটায় এলে, এত রঙিন জিনিসপত্র, সেই জন্যই হয়তো বা চোখে খুব ভালো লাগে। তো এখানে এলো, লোকটা অনেক চেষ্টা করলো যাতে ওকে বিক্রি করা যায়, কিন্তু টুপুরের একটু মানে ওর বাবার মতো আর কি, একটু ব্র্যান্ডেড জিনিসের প্রতি একটু ঝোঁক বেশি। ও না এই জিনিসপত্র এই সমস্ত জায়গা থেকেও কিনবে না, আর ও প্রত্যেকটা দেখাচ্ছে আর বলছে মা দেখো মেড ইন থাইল্যান্ড, মা দেখো মেড ইন চাইনিজ। তা ও কিছুতেই কিনবে না, মেড ইন ইন্ডিয়া না হলেও কিনবে না। তো ও বললো যে মা এই জিনিসপত্রগুলো আমি এখান থেকে কিনবো না, তুমি যে টাকাটা এর জন্য দেবে ভেবেছো সেটা তুমি আমাকে দিয়ে দিও, আমি ওটা থেকে কিনবো, ওটার নাম কি, ওই প্যান্টালুন্স থেকে বা জুডিও থেকে বা যা হোক একটা কিছু থেকে আর কি কিনবো। হাতে যে ব্যাগটা দেখছেন সেই ব্যাগটাতে মানে টুপুরের হাতে দেখবেন একটা ঝোলা রয়েছে, তার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা জিনিস কেনা হয়েছে, একটা বিশেষ ধরনের ব্যাগ, সেটা কেনা হয়েছে। তারপর এলাম হচ্ছে দশকর্মার দোকানে, ঢেলা কর্পূর নিলাম। আমার ওই হবন করতে গেলে প্রত্যেকদিন কর্পূর দিতে হয়। তাছাড়াও নিলাম হচ্ছে অগুরু। এই যে স্বস্তিকগুলো, সেগুলো আমি দেখলাম যে এদের এখানে পাওয়া যাচ্ছে, বলে দিলে এরা অন্য রঙের স্বস্তিকও কিন্তু এনে দেবে। আমি যে বাড়ির দরজায় স্বস্তিক লাগাতে বলেছিলাম, সেটা দশকর্মার দোকানেতেও পাওয়া যাবে। লাল স্বস্তিক তো খুব সহজেই পাওয়া যায়, কিন্তু আর বাকিগুলোও কিন্তু এরা বলে দেয়, অনলাইনে সবসময় নিতে হবে এমন কোনো কথা নেই। তো তারপর মেয়েটাকে নিয়ে এলাম, কিছু একটা খাওয়াবো না তা তো হয় না, তা সেই জন্য একটা দোকানে ঢুকে গেলাম। গরমে কি অবস্থা হয়েছে, ব্লাশের দরকারই পড়ে না, এই জায়গাগুলো এমনি লাল হয়েছে। গরম মানে ঘেমে একদম গালগুলো একদম টকটকে লাল হয়ে গেছে। এখন একটু কম কম্পারেটিভলি। তখন হাঁটছিলাম, তখন একেবারে নিজের মুখখানা দেখে নিজেরই একটু অস্বস্তি হচ্ছিল, চকচক করছে। অনেকগুলো হাইলাইটার মেরেছিলাম মনে হচ্ছে। ব্লাশ সব ন্যাচারাল। আজকে আমি খাইনি, আজকে শুধুমাত্র টুপুর অনেক করে অফার করছিল, কিন্তু আমি খাইনি। এই যে ভার্জিন মজিটো দিয়েছি, ওখান থেকে 1 ঢোক না 2 ঢোক খেয়েছি,
আর বাকিটা হচ্ছে ও প্যান ফ্রাইড মোমো, দোকানটার নাম হচ্ছে আন্তরিক। এই দোকানটা আগে ছিল ওই ব্লাউজ, সায়া, এই সমস্ত নাইটি ওয়াইটি এগুলো বিক্রি হতো। আমার শাশুড়িমার সাথে শিলিগুড়িতে প্রথম এই ব্লাউজ টাউজের দোকান ছিল, এই প্রথম আমার কাছে আন্তরিক দোকানটাই। পরবর্তীতে এদের পরবর্তী প্রজন্ম যখন আসে তখন ওই ব্লাউজ টাউজের দোকান ছেড়ে এরা এই ফাস্টফুডের দোকানটা করে এবং সেটা বেশ ভালোই চলছে। এই দোকানটার নামটা যখন ওইদিকে দেখছি তখন মনটা কেন একটা খারাপ করছিল জানেন তো, কারণ শাশুড়িমার সাথে করে এই দোকানটাতে কতবার এসেছি, আর নামটা যেরকম আন্তরিক, এদের কিন্তু ব্যবহার সত্যি খুব ভালো ছিল জানেন, বিশেষ করে ভদ্রমহিলা। তারপরে অবশ্য অনেক ব্যাপার হয়, কিন্তু আমরাও এই দোকানটা ত্যাগ করি তারপরে। কিন্তু প্রথম দিকে যতদিন এক ভদ্রমহিলা এই দোকানটা চালাতেন, আমরা এই দোকানেই আসতাম। জিনিসপত্রও যেমন ভালো বিক্রি হতো আর তেমন এদের ব্যবহারটাও খুব ভালো ছিল। আর শাশুড়িমা ফলস, পিকো সমস্ত কিছু এখান থেকে করতেন। এই যে নামটা দেখছি আর মায়ের কথা মনে পড়ছে, শাশুড়িমার কথা আর কি। আমার শাশুড়িমা স্কুলে চাকরি করতেন, তখন নিয়মিত তাকে বিভিন্ন রকম শাড়ি সব কিছু সুন্দর করে পরতে হতো। তখন সমস্ত জিনিসপত্রই তিনি এই আন্তরিক থেকে করতেন। তো যাই হোক, ঠিক আছে, এখন হয়ে গেল। ওখানে মেয়ের সাথে খানিকটা সময় কাটালাম, মেয়েটা খুশি হয়েছে খুব। তারপর এখান থেকে বেরোলাম হচ্ছে একটু মাসকাবাড়ি করে নেব। আমি মাসকাবাড়িটা পাড়ার দোকান থেকে করবো ভেবেছিলাম, কিন্তু হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ায় আর বেরোতে পারলাম না। তারপর ওইগুলো সমস্ত করে নেওয়ার পর বাড়িতে এলাম। বাড়িতে এসে তারপর বরটাকে একটু খাইয়ে দিতে হবে। দেখছি যেরকমভাবে রেখে গেছিলাম, যে কাতে শুয়েছিল সেই কাতেই আছে, সেইভাবেই হাতটা রয়েছে, সেইভাবেই পাটা রয়েছে, নিঃসারে ঘুমোচ্ছে। এইরকমভাবে না ওকে কাহিল হতে খুব একটা বেশি আমি দেখিনি। হ্যাঁ, অসুস্থ ডেফিনেটলি হয়েছে, কিন্তু এই একভাবে শুয়ে আছে, মানে ঢুকে না বুকটা ধড়াস করে উঠেছিল আমার। তবে একটু ধাক্কা মারার পর বলছে আমাকে একটু খাইয়ে দিতে পারবে, মানে শরীরটা খুব খারাপ। তা আমি একটুখানি ভাতটা শুধুমাত্র ডালের জল দিয়ে তাকে একটুখানি ভাতটা মেখে দিই। পরে একটা ডিম নিয়েছিলাম বটে, চোলের ডিমে, কিন্তু সে আর ডিমটা খেলো না। ডিমটা আমি অমনি আবার তো সরিয়ে রাখলাম আর কি। তো যাই হোক, তারপর সবটুকু হয়ে যাওয়ার পর এখন সমস্ত জিনিসপত্র সব কাজকর্ম গোটাচ্ছি। আজকে যেটুকু ভেবেছিলাম যে মাসকাবাড়ি লাগবে, তার থেকে মানে আমার মনে হয়েছিল যে এইমাত্র কটা জিনিস, কিন্তু না, এইমাত্র কটা জিনিস না, বেশ কিছু জিনিসই হয়েছে। আর সেগুলো হাতে করে ঝুলিয়ে প্লাস্টিকে করে নিয়ে আসতে, মানে আমি না যখন যাচ্ছি তখনও দ্বিধায় ছিলাম যে আমি কি ওখান থেকে মাসকাবাড়িটা করব না পাড়ার দোকান থেকেই করব। তবে ভাবলাম চলেই এসেছি, দুপা দূরে সমস্ত এত বড় বড় দোকান, করেই ফেলি। তা সেই জন্য করলাম হাতে, যার ফলে বড় কোনো ব্যাগ নিয়ে যায়নি। আর রাত হয়ে গেছিলো, যে ব্যাগের দোকান টোকানগুলো সেগুলোও সমস্ত কিছু বন্ধ ছিল। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য যে ব্যাগটা কেনা হয়েছে ওটা নতুনই ওনাকে দিতে হবে, সেজন্য ওই ব্যাগটাতে কিছু করতে গেলাম না। তো হাতে এমনিতেই কয়েকটা জিনিস কেনা হয়েছিল, তারপরে আবার এগুলো নিয়ে বেশ অসুবিধাই হলো। মনে হচ্ছিল যে বোধহয় ছিঁড়ে পড়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে এইগুলো তো সব প্লাস্টিক, তো কিন্তু না, সেটা হয়নি। তো রিক্সা নিয়ে যখন চলে এলাম, হাতগুলো সম্পূর্ণ জোড়া ছিল, ব্লগের ভিউ করতে পারিনি। তাই এবারে সে সমস্ত কিছু পরপর পর্যায়ক্রমে 3টে যে আমার জায়গা রয়েছে সেগুলো রেখে দিই আর কি। তো আর কয়েকটা জিনিস আছে যেগুলো ভরে ফেলতে হবে। আমার বাড়িতে ঢের ঢের রয়েছে মৌরি, মানে মৌরি যে কত পরিমাণ আছে তার কোনো ঠিক নেই, কিন্তু নেই হচ্ছে জোয়ান। সেজন্য জোয়ানটাকে ভাই ভরে রাখলাম, কারণ জোয়ান এবং মৌরি এই দুটোই আমার প্রাত্যহিক জীবনে লাগে। জোয়ানটাই বেশি লাগে, সেজন্য জোয়ানটা শেষ হয়েছে, মৌরিটা কম লাগে, তাই মৌরিটা অনেকটা পরিমাণ আছে। আর যখন কেনা হয়েছিল তখন আমি জানি না কেন, মানে পাগলের মতো শুধু মৌরি কিনেছি। বোধহয় পরপর 3-4 মাস গিয়ে আমি একটার পর একটা হয়তো জিরে তুলেছি, তার সাথে একটা করে মৌরি তুলেছি। এই করতে গিয়ে প্রায় 6-7 প্যাকেট মৌরি পড়ে রয়েছে, 500 গ্রাম ওপর মৌরি রয়েছে আমার বাড়িতে। কি যে করবো ওইসবগুলো নিয়ে সেটাই ভাবছি। আমরা ঘরে ঢুকলাম আর মুষলধারে বৃষ্টি স্টার্ট হলো। আমার শরীর একদম আর টানছে না, মায়ের সাথে কথা বলা বাকি আছে। বাবা, ভালোই বৃষ্টি হচ্ছে। ফোনে বেশি চার্জও নেই, আমার মা এই ফোনটাতে ফোন করতে বেশি পছন্দ করে। ভাবছিলাম একবারে বিছানা চাদরগুলো আজকে রাত্রে তুলে রাখবো, কালকে তো বৃহস্পতিবার, নিচেরগুলো সব তুলবে, ওপর নিচেও একসাথে হয়ে গেলে যুদ্ধ লেগে যায়। কিন্তু এবারে রবিবারে তুলিনি, কারণ আমরা তো এলামই 1 সপ্তাহখানেক আগে। আলপনা দিয়ে আমরা যেদিন এলাম সেদিন বিছানা চাদর তুলেছিলাম, আমরা শুক্রবার এসেছি, তা তুলতে ইচ্ছা করলো না, সেজন্যই। আমরা ভুলভাল বলছি, শুক্রবার না, মানে যেদিনকে রবিবার ছিল সেদিন বিছানা চাদর তোলার 5 দিন হয়েছিল, সেজন্য আমি তুলিনি। এখন একটু মায়ের সাথে কথা বলে নিই, তারপর দেখি যদি একটু শক্তি সঞ্চয় করতে পারি তাহলে 2টো বিছানার চাদর তুলে নেব। কথা হলো মায়ের সাথে, খুব অল্প সময় কথা হলো। মা একটা কাজ করছিলেন, একজন এসেছিলেন এত রাতে। সাথে দেখা করতে গেলে মানুষজন রাত্রেই আসবে, তাই না? যে সময়টা লোকের বাড়িতে লোকে যায় সেই সময়টা আমার মা ঘুমোয়, কাজে লোকে তো এখন রাত করেই মায়ের বাড়িতে আসবে।
বেশিক্ষণ কথা বললাম না। তাছাড়াও আজকে আমি একজনকে বলেছিলাম যে আমি একটা নির্দিষ্ট সময়ে তুই যাবি, মাকে আমি ভিডিও কল করব, তুই ভিডিও কল ধরাটা শিখিয়ে দিবি। খুব অসুবিধা হচ্ছে যে নতুন ফোনটা নেওয়ার পর থেকেই মা যেন ভিডিও কলে আরও কিছুই মানে করে উঠতে পারছে না, অথচ সেই ফোন কিন্তু মানে একই রকমভাবে ভিডিও কল করতে হবে বা ধরতে হবে, কিন্তু না আমি আগের ফোনটায় পারি, আমি এই ফোনটায় পারি না। তা আজকে সে ধরাটা শিখিয়ে দিয়েছে, তো মা বলছে ও এ তো প্রায় একই রকম। আমি বললাম হ্যাঁ তোমাকে তো একই রকম, আমি যে কদিন ছিলাম কাশ্মীরে একটা দিন মার সাথে আমার ভিডিও কল হয়নি জানেন তো। আর ওখানে তো নর্মাল সিমগুলো তো কাজ করে না। তা আমার হাজব্যান্ডের একটা ফোন ছিল, মানে ওখানে নতুন গিয়ে আমরা সিমও নিইনি, যার ফলে এরকমও হয়েছে যে আমি বেশ 2-3 দিন মায়ের সাথে কথা বলিনি টানা, এটা আমার হয়ই না। কিন্তু ওই যে মা ফোন ধরে না, মা নাকি ফোন ধরতেই পারে না। যাই হোক আজকে শিখিয়ে দিয়েছে সে, তো তারপরে একটু আগে ট্রায়াল দিলাম যে না দেখছি ধরতে পারছে। তো যখন দুপুরবেলা মায়ের সাথে কথা হলো তখন মা খুব আমাকে মানে সেন্টি দেওয়া বলে না, ওই সেন্টি দিচ্ছেন। দেখ এখন বুম্বাজা বেতন পায়, আমরা দুজনে মিলে সেটা পেতাম না, এইসবগুলো অনেক কিছু বললো। তা সত্ত্বেও দুটো বোনকে তোদের আমরা মানুষ করেছি, এক জীবনে দুটো বাড়ি করেছি জায়গা কিনে, হ্যাঁ এইসব হয় না তা না, অনেক কথাবার্তা হলো। হয়ে পড়ো আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে কথাটা কোন দিকে যাচ্ছে। তারপরে এই যে এত কষ্ট করে তোদের তো আমরা কম সোনা গয়না দিইনি, আমি তখন বুঝেছি। হ্যাঁ একটা অঙ্গে একটা সোনা নেই। আমি বললাম এই যে হাত হাত তুলে বললাম এই যে মা দেখো হাতে চুড়ি পরেছি, এই যে মা দেখো হাতে আংটি পরেছি, এই দেখো মা এই হাতে নোয়া পরেছি, আবার কত কি লাগে না, একটা গলাটা এরকম খালি, কানটা এরকম খালি। তখন কানটা আমি খুব ভালো করে দেখিয়ে বললাম এই দেখো মা কান আমার খালি নয়, হ্যাঁ। তখন বলছে কোথায় তোর কানে তো কিছুই নেই। ভালো করে দেখিয়ে দিলাম যে মা একটা কানে দুল আমার আছে, কিন্তু দুলটা মজবুত, কিন্তু সে দুলটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর সত্যি সত্যি এমনিতে এমনি নর্মাল আমার কানে মনেই হচ্ছে না যে একটা কিছু দুল আছে। তাও বিশ্বাস করছিল না জন্য খুলে দেখালাম। তা বললাম মা শোনো এটা শুধু দুল, মানে শুধু সোনার দুল নয়, এদের মধ্যে একটা হীরক বিন্দু কিন্তু জলজল করছে। এই রকম কানের দুল পরার কি মানে হয় যেখানে বোঝাই যায় না, একেবারে মিশে গেছে। হ্যাঁ তো তেমন যদি হয় একটু টপ পর, একটা বড় দেখে কিছু পর। তার জন্য আমি মনে হলো যে এইটা উপহারে একজন দিয়েছিলেন, খুব নিকটাত্মীয়ের মধ্যেই একজন দিয়েছিলেন এই বাড়ির। তা যাই হোক আজকে মা এমন একটা দুল পরেছি, টপ পরলেও বোঝা যায়, কিন্তু এই সত্যি এই দুলটা এমন একটা দুল যে কানে যে কিছু আছে সেটা সত্যিই বোঝা যায় না। আর তাছাড়াও মানে আর নেইও এই মুহূর্তে, আমাদের কিছু বারবার করে বেরোনো হচ্ছে তো। আমি আপনারা দেখবেন ফেরার ব্লগে যাওয়ার ব্লগে মানে একটা হয়েছিল ঘটনা, আমি ওই ওয়েস্টার্নের সাথেও হাতে ওই সবগুলো পড়তে হয়েছিল, কারণ ওদের অফিসার পার্টি একটা মানে ব্যাপার ছিল আর কি আমার নন্দায়ের সাথে, সেখানে না আমি কিছু সোনার গয়না ক্যারি করছিলাম। ও মাগো এয়ারপোর্টে হ্যান্ডব্যাগ থেকে বলে কিনা ওগুলো বার করে ট্রের ওপর রাখো। আমার না বুকটা কেমন ধক করছিল, আমি বললাম বাবা তার থেকে অঙ্গে ধারণ করে নিই, তাহলে মানে একসাথে অত লোকের অত জিনিস যাচ্ছে, মানে আমার একটু কিরম লাগছিল আর কি। তা সেজন্য সব অঙ্গে ধারণ করে ফেলেছিলাম। দেখবেন যখন আমার ওই মানে ব্লগগুলো যদি, এখনও তো বোধহয় পাবলিক করিনি, না ফেরার ব্লগটা করেছি, সেটাতে যখন ওই এয়ারপোর্টের ওই চেকিংয়ের ব্যাপারটা থাকছে না তখনই ওগুলো আমি ভরে ফেলছি, কিন্তু যেই এয়ারপোর্টের মধ্যে থাকছি সঙ্গে সঙ্গে ওই জিনিসপত্র একেবারে জগঝম্প করে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। মানে কলকাতায় যখন দেখেছেন, কোথাও কি দেখেছেন আমার হাতে ব্রেসলেট এসবগুলো ছিল? ছিল না, কারণ ওগুলো আমি পরিনি। কিন্তু যখন ওই এয়ারপোর্টের মধ্যে ঢুকছি তখন ভাই ওই মানে বুক দুগদুগানির চোটে ওগুলো সব পরে ফেলছিলাম। একজন বলছিলেন যে ওয়েস্টার্নের সাথে ওগুলো যায় না, সত্যিই তো ভালো লাগছিল না আমি জানি, কিন্তু ওই যে বুক ধুকধুকানি, এখন সব জিনিসপত্র সব অনেক দাম, একবার গেলে ওগুলো আর পাবো না, এই ভয়ের চোটেই সেগুলো পড়া। মানে আমার তারপর মনে হচ্ছিল যে সোনাটা না নিয়ে গেলেই হতো, কিন্তু তাও সোনার একটা আলাদা ইমোশন, তো সেই জন্যই আর কি নিয়ে গিয়েছিলাম। যাই হোক মার সাথে এখন একটা কথায় এত অল্প কথার মধ্যেও একটা কথা মানে আমার একটা ভুল বোঝা সেটা নিরসন ঘটিল। সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে কালকে বৃহস্পতিবার, বুঝলাম যে না আজকে মঙ্গলবার, হ্যাঁ, কালকে বুধবার। তো কালকে যদি বুধবার হয় তাহলে বিছানার চাদর কালকে তুললেও হবে, আজকে আর তুলব না। তো চলুন আজকের দিনে ঘুমাই, খুব ঘুম পেয়ে গেছে। কালকে বরং একটা দিন দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ব্লগ হয়ে গেল, খুব আনন্দ পাচ্ছি আমি। আমার আরও দুটো ব্যাকআপ ব্লগ করে রাখলে ভালো হয় আর কি। কোনো দিন ধরুন ইচ্ছে করলো না বা পরিস্থিতি করলো না, সেদিন এই ব্লগগুলো থাকলে খুব সুবিধা। আর বাইরে যাচ্ছি তো একটা দুটো ব্যাকআপ ব্লগ থাকা ভালো। চলুন বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।